কর্মকর্তাদের স্পষ্ট করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সত্যি সত্যি এই গুঞ্জন যদি সত্য হয় যে তিনি যে কোনো মূল্যে পদত্যাগ করে চলে যাবেন, বিদায় নেবেন, এই শব্দ চয়নটা আপনার আমার জন্য, বাংলাদেশের ভাগ্যাকাশের জন্য মেঘাচ্ছন্ন ছাড়া আর কিছুই নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের আগামী নির্বাচন পর্যন্ত আর কাউকে আমরা দেখতে চাই না। ইউনূস ছাড়া আপনার এই দেশে এই মুহূর্তে নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না। নির্বাচন চাই, নির্বাচন চাই, নির্বাচন চাই যারা গত 17 বছরে নির্বাচনের নামে প্রহসন করেছে, কোনদিন বলতে পারে না হাসিনার সামনে গিয়ে দাঁড়িয়ে নির্বাচন চাই, আগে নির্বাচন দিতে হবে, এখন নির্বাচন দিতে হবে, আজ নির্বাচন চাই, জুন মাসে নির্বাচন চাই, এ ধরনের কথা কেউ বলতে পারে না। এখন মির্জা ফখরুল নির্বাচন চাই, আমির খসরু মাহমুদ নির্বাচন চাই। প্রিয় দর্শক, বাংলাদেশ এক ক্রুশিয়াল মুভমেন্টে দাঁড়িয়ে আছে। বাংলাদেশে এখন রাজনীতি তার সঠিক পথ বা গন্তব্য হারিয়ে ভুল পথে এগুচ্ছে, এমনটি নেটিজেনরা মনে করছে। বিভিন্ন সংস্থার পক্ষ থেকে প্রফেসর ইউনূসের উপর চাপ আসতে শুরু করছে এবং প্রফেসর ইউনূস যখন রাষ্ট্রীয় ক্ষমতায় বসে আছেন তখন তার অর্গানগুলো ঠিকমতো কাজ করছে না, তাকে সহযোগিতা করছে না, তাকে ব্যর্থ করার জন্য বিভিন্ন মহল চেষ্টা করছে। এইরকম তথ্য ইতিমধ্যে বিভিন্ন ফোরাম থেকে আসতে শুরু করেছে। সাম্প্রতিক সময় আমরা দেখেছি আমাদের বেশ কয়েকজন সাংবাদিক যারা গঠনমূলক সমালোচনা করেন কিংবা সত্যিকার অর্থে দেশপ্রেমিক, তারাও বিভিন্ন ব্যক্তির উপর আঙুল তুলেছেন ষড়যন্ত্রে। আবার পাশাপাশি আমরা দেখলাম ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ অঞ্চলের মেয়র বা প্রশাসক, এই দুটো পদ নিয়ে লড়াই চলছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং সাদিক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনের মধ্যে। সরকার বলছে জুনের মধ্যে নির্বাচন, উনি বলছেন যে জানুয়ারির 1 তারিখের মধ্যে নতুন গভর্নমেন্ট দেখবেন, উনি নতুন গভর্নমেন্ট দেখবেন। মানে হাউ ডেয়ার হি ইজ, জাস্ট হাউ ডেয়ার হি ইজ। মানে আমি তো বুঝলাম না কিছু। এটা 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 বলতে পারে উনি ইউনিফর্ম পরে? উনি পারে না। আমার মনে হয় যে অ্যাকচুয়ালি একটা এই গভর্নমেন্ট কর্মচারী, তাই না? উনি রাষ্ট্রের চুক্তিভিত্তিক কর্মচারী। এই গভর্নমেন্ট তাকে এতদিন কেন সহ্য করতেছে এটা আমার মানে মাথায় ধরে না। আমি কনফার্ম যে প্রফেসর ইউনূস যদি একটা স্টেটমেন্ট দিয়ে তাকে চাকরিচ্যুত করে, হ্যাঁ, ইভেন যেটা নিয়ম অনুযায়ী যেটা আছে, প্রফেসর ইউনূস তাকে চাকরিচ্যুত করবে, কোডা ওই প্রেসে পাঠিয়ে দিবে। ইয়াটা হচ্ছে ওনার অ্যাডভাইস অনুযায়ী চুপ সাইন করার কথা, না করলেও কোনো সমস্যা নাই, হিজ স্যাক্ট সিম্পলি। আপনার মনে আছে না জেনারেল নাসিমের কি অবস্থা হয়েছিল? সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান সাহেবের একটা বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কিন্তু তোলপাড় সৃষ্টি হয়েছে। তিনিও কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। অনেকেই বলছে ডক্টর ইউনূস সাহেব অবশেষে পদত্যাগ করছেন। কেন পদত্যাগ করছেন? কারণ সেনাপ্রধানও নাকি তার বিরুদ্ধে আচরণ করছে। নানান ধরনের কথা শোনা যাচ্ছে। আসলেই কি ডক্টর ইউনূস সাহেব পদত্যাগ করতে যাচ্ছেন? আর যদি ডক্টর ইউনূস সাহেব এই মুহূর্তে পদত্যাগ করে সরকারের চেয়ার ছেড়ে দেয়, তাহলে বাংলাদেশের পরিস্থিতিটা কেমন হবে? সাধারণ জনগণ এখন একটাই দাবি, এখন না, বিগত অনেক দিন যাবতীয় একটাই দাবি করে আসতেছে, সেটি হলো ডক্টর ইউনূস সাহেবকেই বাংলাদেশের আগামী 5 বছরের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। সেখানে রয়েছে এনসিপির নেতাকর্মীরা, সেখানে রয়েছে বিএনপির নেতাকর্মীরা, আম জনতা, অনেকেই কথাটা বলতেছে। এখন ইতিমধ্যেই ডক্টর ইউনূস সাহেবের উপরে কঠিন কিন্তু চাপ সৃষ্টি করা হচ্ছে। যেমন বিএনপির নেতাকর্মীরা একের পর এক নির্বাচন অতি দ্রুত দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে যাচ্ছে ডক্টর ইউনূস সাহেবের উপরে। সাধারণ জনগণ বলছে আগে সংস্কার, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার, তারপরে নির্বাচন। কিন্তু অন্যদিকে বিএনপির নেতাকর্মীরা বলছে আগে নির্বাচন, তারপরে সব কিছু হবে। 8 মাস হয়ে গেছে, আর দেরি করা সম্ভব নয়। মাঝখান থেকে সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান সাহেবকে নিয়ে নানান ধরনের আলোচনা সমালোচনা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। তো যাবতীয় সব কিছু নিয়েই থাকছে আজকের এই ভিডিওটি। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিও, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদেরকে না টেনে পুরোপুরি দেখতে হবে এবং শুনতে হবে প্রত্যেকটা বিশ্লেষকের বিশ্লেষণগুলো। তাহলে জানতে পারবেন বা বুঝতে পারবেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কি ঘটতে যাচ্ছে বা কি ঘটছে। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সত্যি সত্যি এই গুঞ্জন যদি সত্য হয় যে তিনি যে কোনো মূল্যে পদত্যাগ করে চলে যাবেন, বিদায় নেবেন, এই শব্দ চয়নটা আপনার আমার জন্য, বাংলাদেশের ভাগ্যাকাশের জন্য মেঘাচ্ছন্ন ছাড়া আর কিছুই নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের আগামী নির্বাচন পর্যন্ত আর কাউকে আমরা দেখতে চাই না। ইউনূস ছাড়া আপনার এই দেশে এই মুহূর্তে নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না। আসুন আপনারা সিনিয়র রাজনীতিবিদ তার সাথে সাক্ষাৎ করুন, দেখা করুন, তাকে অভয় সৃষ্টি করুন, তাকে শক্তিশালী করুন, তাকে বলুন যে আমরা সবাই মিলে আপনার সাথে আছি। বিএনপি এগিয়ে যান, জামাত ইসলাম এগিয়ে যান, পীর সাহেব চরমনা এগিয়ে যান, হেফাজতে ইসলাম এগিয়ে যান, অন্যান্য রাজনৈতিক দলগুলো তার কাছে গিয়ে বলুন যে আপনাকে ভয় করার কোনো কারণ নেই, আমরা আপনার সাথে আছি। শুনুন, অতিরিক্ত চিপতে চিপতে তিতা হয়ে গেলে তখন আর সেখান থেকে ভালো কিছু ফিডব্যাক আশা করা যায় না। অতএব প্রিয় দেশবাসী, আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব থাকুক, নির্বাচনের দিকে তিনি নিয়ে যাক এবং তার এই পদত্যাগ কিংবা এই ধরনের গুঞ্জন
যেটা উঠেছে এটা গুঞ্জনের মধ্যেই থাকুক, এটা কোনো অবস্থায় বাস্তবায়িত না হোক, সেই প্রত্যাশাই আজকের আমার থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন চলছে, যা জাতির জন্য সর্বনাশ ডেকে নিয়ে আসবে। এখনই যদি আমরা সবাই মিলে সাবধান হতে না পারি, ঐক্যবদ্ধ না হতে পারি, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করে, তাহলে এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেভাবে চলছে সেটা আর সামনের দিকে আগাবে না, বরং আওয়ামী লীগকেই বাংলাদেশে এক প্রকার পুনর্বাসন করার গভীরতম ষড়যন্ত্রের ফাঁদে পাড়া দিবেন। বাংলাদেশের মানুষ, আমরা যে 5ই আগস্ট জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন করে যে বাংলাদেশ স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে, সেই বাংলাদেশকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলমান রয়েছে। আপনারা জানেন দেশি বিদেশি ষড়যন্ত্রের মূল জায়গাটাই হচ্ছে অনৈক্য তৈরি করে দাও, ওদের ভিতরে বিভেদ সৃষ্টি করে দাও, বিভাজনের রাজনীতি তৈরি করে দাও, অটোমেটিক আওয়ামী লীগ পুনর্বাসন হবে কিংবা বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করা সহজ হবে। আপনারা জানেন গত প্রায় 9 মাস পর্যন্ত ভালো মন্দের মধ্যে যেভাবেই পরিচালিত হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ক্ষমতায় ছিলেন বিধায় আমরা নির্দ্বিধায় বিশ্বের বিভিন্ন জায়গায় বাংলাদেশকে এখন পর্যন্ত রক্ষা করতে পেরেছি। বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলমান থাকা সত্ত্বেও ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বিশালতা, তার যে জাতীয় পরিচিতি, আন্তর্জাতিক পরিচিতি, এই পরিচিতি আমাদের দেশকে এই মুহূর্তে ফেসিবাদের হাত থেকে রক্ষার পরে আরেকটি ধাক্কা লাগার পরে নতুন করে রক্ষা করেছে। কিন্তু সেই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবই পদত্যাগ করছেন, পদত্যাগ করবেন, এ ধরনের গুঞ্জন যখন শুরু হয়, নিশ্চয়ই সেটা বাংলাদেশের আকাশে কালো মেঘ ছাড়া আর কিছুই নয়। এই গুঞ্জনটা যেন সত্য না হয়, এই গুঞ্জন যেন সঠিক না হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে কোনো অবস্থায় পদত্যাগ করতে না পারে, সেজন্য আমাদেরকে, আপনাদেরকে সবাইকে সচেষ্ট ভূমিকা পালন করতে হবে, যার যার জায়গা থেকে আমাদেরকে উদ্যোগী হতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের গত প্রায় 1-2 সপ্তাহ পর্যন্ত রাজনৈতিক অবস্থা নতুন করে টালমাটাল শুরু হয়েছে। এখানে একে অপরের বিষদগার গাওয়া, এক দল আর এক দলের পিছনে লেগে থাকা, ছাত্রদের নেতৃত্বে ছাত্রদের দলের মধ্যে থেকে যারা উপদেষ্টা, তাদের পক্ষ থেকে একটি দলকে কটূক্তি করে সেই স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে টেনে এনে মিথ্যাচার, আওয়ামী লীগ, শেখ হাসিনার মতো সেই সকল উদাহরণ টেনে এনে তাদেরকে কটূক্তি করা, বিভিন্নভাবে হ্যায় প্রতিপন্ন করা, এরপরে বিএনপিকে নিয়ে কটূক্তি করতে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে জিয়াবাদের বিভিন্ন ধরনের মিথ্যাচার করে জিয়াবাদ, শেখ মুজিববাদ, এই মুজিববাদ জিয়াবাদ একত্রিতকরণ এবং এমন কিছু বক্তব্য বাংলাদেশে এসেছে যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একে অপরের পিছনে শব্দচয়নে ফুল ঝুরি বসে যাচ্ছে। আমরা যখন দেখলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, সেই নিষিদ্ধর আন্দোলনে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে, বিশেষ করে ইসলামিক রাজনৈতিক দলগুলো বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। পরের দিনই আবার দেখা গেল একজন উপদেষ্টা থেকে এবং তাদের বিভিন্ন নেতাকর্মী থেকে বিষাদগারের বন্যা বসে গিয়েছে। মনে হচ্ছে যেন এই দেশটা কোনো একটি গোষ্ঠীর নিজস্ব পরিকল্পনায় পরিচালিত হচ্ছে। কিন্তু পরক্ষণে আমরা কি দেখলাম? বাংলাদেশের এই কাঁথা ছড়াছড়ির রাজনীতি করতে গিয়ে এখন অনৈক্যের মাত্রাটা এত জায়গায় পৌঁছে গিয়েছে যে এখন আবার উপদেষ্টা সেই আপনাদের বর্তমান সময়ের, যিনি বোতল নিক্ষেপ করার পরে আলোচনায় এসেছেন নতুন করে, সেই মাহফুজকেও আবার নতুন করে ক্ষমা চাইতে হচ্ছে। তিনি বলছেন তার পূর্বের যে কোনো শব্দ চয়নের জন্য তিনি মাফ চান, জাতীয় ঐক্যের স্বার্থে সবকিছু ভুলে গিয়ে সবাইকে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা জানেন গতকালকে সেনাপ্রধান ইতিমধ্যে বিবৃতি দিয়েছেন যে বাংলাদেশে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করার পক্ষে তারা সায় দিয়েছেন এবং বাংলাদেশে কোনো ধরনের অনৈতিক কার্যক্রম, বিশৃঙ্খল পরিবেশ সহ্য করা হবে না, সেটার ব্যাপারে তিনি সবাইকে উদাত্ত আহ্বান জানিয়েছেন। অন্যদিকে আপনারা জানেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব, তিনি বারবার তার ফেসবুক পোস্টে ঐক্যের কথা বলে যাচ্ছেন, শান্ত হওয়ার আহ্বান জানাচ্ছেন, ঐক্যবদ্ধ হতে বলছেন। অন্যদিকে ইশরাকের, আপনারা জানেন যে মেয়র ঘোষণাকে কেন্দ্র করে রাস্তা দখল করা আন্দোলন সংগ্রাম এবং সেই সংগ্রামের অবস্থায়ও আবার তিনি যখন 2 জন উপদেষ্টার পদত্যাগ চাইলেন, তখন কিন্তু আবার বিএনপির পক্ষ থেকে বিশেষ মেসেজ পেয়ে রাজপথ ছেড়ে দিয়ে এখন আবার তারা কিন্তু নতুন করে শপথের অপেক্ষায় বসে আছেন। এক বাক্যে আপনি বলতে পারেন সমস্ত রাজনৈতিক দলগুলোর নেতারা ইতিমধ্যেই উপলব্ধি করতে পেরেছেন সামথিং গোয়িং অন, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। বিধায় সবাই সতর্ক অবস্থানে এখন ঐক্যের বাণী শোনাচ্ছেন এবং ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান রাখছেন। আমি এই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানকে কোনো অবস্থায় নেগেটিভ নিচ্ছি না, কিন্তু যত দ্রুত সম্ভব ঐক্যবদ্ধ হন, যত দেরি হয়ে যাবে তত দেরিতে সবাই মিলে খাদের কিনারায় অবস্থান করে খাদের মধ্যে পড়ার জন্য, ঝাঁপ দেওয়ার জন্য বসে আছেন। এই বাংলাদেশকে নিয়ে এখন পর্যন্ত ষড়যন্ত্র চলমান। গত 16 বছর পর্যন্ত এই বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতে পারে নাই বিএনপি, স্বাধীনভাবে কথা বলতে পারে নাই জামাত, স্বাধীনভাবে করতে পারে নাই চরমনাই, ইসলামী আন্দোলন সহ, হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সেখানে কিন্তু কেউ দেখে নাই আপনি কোন দলের নেতা, কোন মতের মানুষ। সবাই কিন্তু আপনার কঠিন একটি সমস্যার মধ্যে নিমজ্জিত ছিলেন। আমাদের কি উচিত ছিল? আমাদের উচিত ছিল জাতীয় ঐক্য, বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল এক্সেপ্ট আওয়ামী লীগ বাদ রেখে সবাই মিলে ঐক্যবদ্ধ হওয়া। আমি ভাবছিলাম মাঝে মাঝে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের এই সকল অসঙ্গতি দেখে, হিংসা বিদ্বেষ দেখে ওনার মতো ভদ্রলোক কখন না জানি কাগজপত্র ছেড়ে দিয়ে উনি ওনার জায়গায় চলে যান যে বাপুরে আমার এই সব কাজ লাগবে না। আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি, দেখেছি, সরাসরি কথা হয়েছে, মিট করেছি মালয়েশিয়ায়। উনি যখন প্রধান উপদেষ্টা হননি তখন আমার সাথে সাক্ষাতে আমি ব্যক্তিগতভাবে তাকে ক্রেশ দিয়েছি, ফুল দিয়েছি। তার হৃদয়টা নরম, তিনি একজন সজ্জন ভদ্র মানুষ। তিনি চান না আপনাদের এই সকল কাদা ছড়াছড়ি শুনতে, দেখতে, প্র্যাকটিস করতে। তিনি চান এই সকল রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশটাকে একটু সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভাবতে পারেন আজকে যদি উপদেষ্টা পরিষদ ভেঙে চুরে চুরমার হয়ে যায়, এই উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা যদি বিদায় নিয়ে কোনো অবস্থায় যে কোনো মূল্যে রাগ করে, অভিমান করে কিংবা আমাদের এই সকল ঝইঝামেলার কারণে তিনি বিদায় নিয়ে যান, তাহলে এই দেশের আগামী 6 মাস কি ঘটতে পারে ভাবতে পারেন? 6 মাস তো পরের কথা, আগামী 3 মাসের মধ্যে কি ঘটতে পারে ভাবতে পারেন? অতএব সাবধান হয়ে যেতে হবে, সাবধান হয়ে যেতে হবে।
রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে থেকে একে অপরের বন্ধু হিসাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আমি তো বারবার বলি, জনগণের কাছে ছেড়ে দেন নির্বাচনে কে জয়যুক্ত হবে, বিএনপি হবে না জামাত হবে না চরমনাই হবে না অন্য দল হবে, সেটা জনগণ সিদ্ধান্ত নেবে। কিন্তু জনগণের সিদ্ধান্তের আগেই আমরা যদি একে অপরের পিছনে আওয়ামী লীগের মতো লেগে যাই, আওয়ামী লীগ যে ভাষায় জামাতকে গালি দিয়েছে, আওয়ামী লীগ যে ভাষায় বিএনপিকে গালি দিয়েছে, আওয়ামী লীগ যে ভাষায় অন্যদের উপর অত্যাচার করেছে, একই ভাষা যদি আমরা একে অপরের প্রতি ব্যবহার করি, তাহলে বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে হতে সময় লাগবে না। আমি বারবার বলেছি, আমাদের বিভিন্ন দলের মধ্যে পার্শ্ববর্তী দেশ তাদের এজেন্ট ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে দিয়ে তারপরে বিভিন্ন টকশোতে আলোচনায় অনৈক্যের বীজ তৈরি করা শুরু করেছে। বিএনপির অনেক সিনিয়র নেতাদের 5ই আগস্টের পরে বক্তব্য আপনারা দেখেছেন, যারা আমি প্রতিবাদ করেছি। আমি প্রত্যেকটি দলের অসঙ্গতি নিয়ে আমি প্রতিবাদ করেছি। যারা আলেমদের বিরুদ্ধে বলেছে, তাফসীর মাহফিলের বিরুদ্ধে বলেছে, এরপরে ইসলামী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে বলেছে, আমি প্রত্যেকের প্রতিবাদ করেছি। কারণ আমি জানি এই শব্দ চয়নগুলো দিয়ে অনৈক্য হচ্ছে, দেশের মধ্যে নতুন করে বিভাজনের রাজনীতি শুরু হচ্ছে, যেটা কোনো অবস্থায় কাম্য নয়। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আজকের এনসিপিও বুঝতে সক্ষম হচ্ছে, ছাত্র জনতাও বুঝতে সক্ষম হচ্ছে। আমি ছাত্র জনতার প্রতি আহ্বান জানাবো, অহংকারের চ্যাটাং চ্যাটাং ভাবটা আমাদের সবার কমিয়ে ফেলতে হবে। আপনি ভাবছেন যে আপনি অনেক কিছু, কিন্তু অনেক কিছু কিনা সেটা এককভাবে যখন কোনো একটি সভা সমাবেশের ডাক দিয়ে 50-100 জন মানুষ পান নাই, তখনই বোঝা উচিত। রাজনীতি অনেক লম্বা সময়। আমি আপনাদেরকে ছোট করে দেখতে চাই না। আপনাদের যে উর্বরতা ছিল, বিজয় ছিল, সে বিজয়টা ছিল নীতির কারণে, আদর্শের কারণে। এই নীতিহীন কার্যক্রমের মধ্যে প্রবেশ করার সাথে সাথেই আপনারা কিন্তু জনগণের কাছে এখন নতুন করে সমালোচনার পাত্রে রূপান্তরিত হচ্ছেন। ঠিক তেমনি ভাবে বাংলাদেশের বিএনপি বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, আপনাদের প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে, এখন এই বাংলাদেশে অনৈক্য সৃষ্টি করে বাংলাদেশের মানুষকে বিভাজনের রাজনীতিতে ঠেলে দেয়া ঠিক হবে না। বাংলাদেশে আইন যার মতো তার মতো ব্যবহার করা ঠিক হবে না। আমাদের উচিত এই সরকারকে সহযোগিতা করা এবং এই সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশেষ করে যে কোনো মূল্যে ধরে রেখে আগামী রাজনীতিতে টিকিয়ে রাখা, অন্তত নির্বাচনের পূর্ব পর্যন্ত। আপনারা নিশ্চয়ই জানেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তিনি বারবার বলেছেন যে ডিসেম্বর টু জুন, এবং আমি বিশ্বাস করি এই ডিসেম্বর জানুয়ারির মধ্যেই হয়তো নির্বাচনের একটা তফসিল চলে আসতে পারে, এবং এটাই আমাদের জন্য সবচেয়ে সহজ পদ্ধতি। আমরা যদি ইউনূস সাহেবের যে কোনো কারণে, আল্লাহ না করুক, আমি চাই না যে ইউনূস সাহেব বিদায় নেক, তিনি কোনোভাবে পদত্যাগ করুক, এটা আমি চাই না। যদি সেরকম কিছু ঘটে যায়, তাহলে আমাদের এই কপালে আমরাই আমাদের কপালটাকে ভেঙে চুরে চুরমার করলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সত্যি সত্যি এই গুঞ্জন যদি সত্য হয় যে তিনি যে কোনো মূল্যে পদত্যাগ করে চলে যাবেন, বিদায় নেবেন, এই শব্দ চয়নটা আপনার আমার জন্য, বাংলাদেশের ভাগ্যাকাশের জন্য মেঘাচ্ছন্ন ছাড়া আর কিছুই নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের আগামী নির্বাচন পর্যন্ত আর কাউকে আমরা দেখতে চাই না। ইউনূস ছাড়া আপনার এই দেশে এই মুহূর্তে নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না, মাথায় রাখতে হবে। কিন্তু আজকের এই যা রটে তা কিছু না কিছু বটে। এই যে কিছু না কিছু বটেতে যদি আমরা পড়ে যাই, এটা আমাদের জন্য ভয়ানক পরিস্থিতি হবে। আসুন আপনারা সিনিয়র রাজনীতিবিদ তার সাথে সাক্ষাৎ করুন, দেখা করুন, তাকে অভয় সৃষ্টি করুন, তাকে শক্তিশালী করুন, তাকে বলুন যে আমরা সবাই মিলে আপনার সাথে আছি। বিএনপি এগিয়ে যান, জামাত ইসলাম এগিয়ে যান, পীর সাহেব চরমনাই এগিয়ে যান, হেফাজতে ইসলাম এগিয়ে যান, অন্যান্য রাজনৈতিক দলগুলো তার কাছে গিয়ে বলুন যে আপনাকে ভয় করার কোনো কারণ নেই, আমরা আপনার সাথে আছি। শুনুন, অতিরিক্ত চিপতে চিপতে তিতা হয়ে গেলে তখন আর সেখান থেকে ভালো কিছু ফিডব্যাক আশা করা যায় না। আমি বর্তমান সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের ফেস দেখে মাঝে মাঝে চিন্তিত। হয়তো তিনি অসুস্থও থাকতে পারেন, হয়তো তিনি বয়সের কারণে হতে পারেন, আবার এমনও হতে পারে আমাদের এই সকল দুর্গন্ধজনিত রাজনীতি দেখে তিনি অসহায় হয়ে যাচ্ছেন। তিনি ভাবছেন, কোন দেশের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলাম, যেই দেশে আমার কোনো স্বার্থ নেই, কিন্তু আমাকে সবাই স্বার্থবাজ বানিয়ে আজ বিতর্কিত করছে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আওয়ামী লীগের লোকেরা পিছন থেকে তাকিয়ে আছে। গত কয়েকদিন আগেও আপনি দেখেছেন শেখ হাসিনার একটা অডিও ভাইরাল হয়েছে, সেখানে তিনি বলছেন এভাবে করিও না, করলে বিএনপি জামাত আবার এক হয়ে যেতে পারে। ও নিজেও জানে যে বিএনপি জামাত এক হলেই সমস্যা, তার মানে আমাদের অনৈক্যের মূল চাবিকাঠি এই শেখ হাসিনা করছে। এটা বুঝতে রকেট সায়েন্স হওয়া লাগবে না, এটা বুঝতে আপনাকে অনেক বিজ্ঞানী হতে হবে না। এতটুকু সহজ সমীকরণ যদি আমরা না বুঝি, তাহলে বাংলাদেশের আগামীর ভাগ্যাকাশ অনেক কঠিন। প্রিয় সহযোদ্ধা ভাইরা, অতএব এই উপদেষ্টা পরিষদের যে সকল ছাত্র উপদেষ্টারা আছেন, কাদা ছড়াছড়ি বন্ধ করেন। আপনারা যে পোস্ট করেছেন, ঐক্যের সুবাতাস বহাচ্ছেন, এই ঐক্যের সুবাতাস যদি বহাতে চান, আমি একটু আগে পোস্ট করে বলেছি, আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের কাছে, চরমনাইয়ের পীরের কাছে, এবং এই যে আপনার কি বলে হেফাজত ইসলাম সহ বড় বড় যারা রাজনৈতিক স্টেক হোল্ডার রয়েছেন, তাদের কাছে কথা বলুন, পূর্বের শব্দ চয়নের জন্য ক্ষমা চান। সরকার বলছে জুনের মধ্যে নির্বাচন, উনি বলছেন যে জানুয়ারির 1 তারিখের মধ্যে নতুন গভর্নমেন্ট দেখবেন, উনি নতুন গভর্নমেন্ট দেখবেন। হাউ ডেয়ার হি ইজ, জাস্ট হাউ ডেয়ার হি ইজ। মানে আমি তো বুঝলাম না কিছু। এটা 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 বলতে পারে উনি ইউনিফর্ম পরে? উনি পারে না। আমার মনে হয় যে অ্যাকচুয়ালি উনি তো একটার পর একটা এই গভর্নমেন্ট কর্মচারী, তাই না? উনি রাষ্ট্রের চুক্তিভিত্তিক কর্মচারী। এই গভর্নমেন্ট চুক্তি দেওয়া হয়েছে নাকি? এই গভর্নমেন্ট তাকে এতদিন কেন সহ্য করতেছে, এটা আমার মানে মাথায় ধরে না। আমি কনফার্ম যে প্রফেসর ইউনূস যদি একটা স্টেটমেন্ট দিয়ে তাকে চাকরিচ্যুত করে, হ্যাঁ, ইভেন যেটা নিয়ম অনুযায়ী যেটা আছে, প্রফেসর ইউনূস তাকে চাকরিচ্যুত করবে, কোডা ওই প্রেসে পাঠিয়ে দিবে। ইয়াটা হচ্ছে ওনার অ্যাডভাইস অনুযায়ী চুপ সাইন করার কথা, না করলেও কোনো সমস্যা নাই, হিজ স্যাক্ট সিম্পলি। আপনার মনে আছে না জেনারেল নাসিমের কি অবস্থা হয়েছিল? ধরেন এই যে গদবাঁধের কথা, দেশে বিদেশি স্বার্থান্বেষী মহলগুলো পরিস্থিতিকে আরো অবনতি ঘটাতে চাচ্ছে। তো দেশে বিদেশি স্বার্থান্বেষী মহল কাজ করতেছে ইন্ডিয়া এবং আপনার সাবেক অভিভাবক হাসিনা
হাসিনা। এবং এবং আপনি দর্শক আপনারা লক্ষ্য করেছেন যে আজকে যে শিরোনাম থাম্বনেইলে আমি গানের লাইন দিয়েছি, আমি কি বলিব আর বিচ্ছেদের আগুনে পুড়ে কলিজা আন্ধার। যেহেতু তিনি গান পছন্দ করেন, শেখ হাসিনা গাচ্ছে এই গানটা নাকি? আচ্ছা, তারপরে দেখেন যে তিনি বলছেন যে জাতিসংঘ কর্তৃক জুলাই আগস্ট বিষয়ে যে প্রতিবেদন তৈরি করা হয়েছে তাতে সেনাবাহিনীর কোনো বক্তব্য নেওয়া হয়নি। এ বিষয়ে জাতিসংঘের সাথে যোগাযোগ করা হলে তিনি জানতে পারেন যে জাতিসংঘ সেনাবাহিনীর সাথে যোগাযোগ করতে চাইলেও বর্তমান সরকার জাতিসংঘকে সেই সুযোগ দেয়নি। আচ্ছা, আপনার কি মনে হয় ডক্টর ইউনূস জাতিসংঘকে আহ্বান করেছে এই তদন্তটা করার জন্য? প্রথম পদক্ষেপ। জাতিসংঘ তার রিপোর্টে বলছে যে সেনাবাহিনী তাদেরকে রেসপন্ড করে নাই। তো সেনাবাহিনী বলতে পারতো যে ভাই আমরা করতে চাই, সরকার দেয় নাই আমাদেরকে, আমরা সরকারের তোমার সরকার থেকে পারমিশন না। এখানে অফিসারদের সামনে সে কিন্তু লাই করলো, একদম পিওর মিথ্যা কথা বললো। রিপোর্টের মধ্যেই বলা আছে সেনাবাহিনীর সাথে, এবং সেনাবাহিনীর সাথে একদম যোগাযোগ করে নাই তা না, কিছু কিছু অফিসার এবং কিছু কিছু কন্ট্রাক্টের সাথে তো তারা যোগাযোগ করেছে। কারণ আমি যেহেতু মানে এই টিমটা এখান থেকে যাওয়ার সাথে আমি কিছু কোঅর্ডিনেশন করে দিয়েছিলাম যে ইয়াতে, সো আমি ব্যাপারটা জানি। কিছু কিছু জানা আছে মানে জাতিসংঘ সেনাবাহিনীর অফিসিয়াল বক্তব্যটা পাইনি। হ্যাঁ, বুঝিনি, সেনাবাহিনীর অফিসিয়াল বক্তব্যটা পাইনি, অফিসিয়ালি সাপোর্ট করেন, হেল্প করে নাই। মানে সেনাবাহিনী তো কোনো সাপোর্টই করে নাই এখানে, এটা তো সেনাবাহিনী কোনো সাপোর্টই করে নাই, কোনো কিছু করে নাই। এবং পরবর্তীতে রিপোর্ট একটা জিনিস আমি আপনাকে বলতে পারি, এই যে টিমটা জাতিসংঘ থেকে গিয়েছিল এখানে কিন্তু একজন কলকাতার দাদাও ছিল কিন্তু ওই টিমের মধ্যে। হ্যাঁ, টিমের মধ্যে কিন্তু সে ইচ্ছা করলেই তো পারবে না, কারণ যারা আদার টিমের মধ্যে আরো অনেক 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 আছে এবং সবাই জানে যে ইন্ডিয়ার একটা ইন্টারেস্ট আছে। বাট ফাইনালি যদি ওইরকমই হইতো, যদি তারা যদি কোনো অনিয়ম করতো, ওই দাদাবাবু তো দাঁড়াই দিত যে ইউএন এখানে অনিয়ম করতেছে, অন্যায় ভাবে করতেছে। ওখানে কিন্তু দাদাবাবু ছিল একজন, আমি নামটা জানি, এখন বলবো না জিনিসটা। তো তারপরে আমি আরেকটা প্রসঙ্গে যাই, অনেক অনেক বক্তব্য তিনি বলেছেন যে সংস্কার সহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে বা কিভাবে নিচ্ছে সে বিষয়ে দেশবাসীর পাশাপাশি তিনি এবং সেনাবাহিনী অবগত নন বলে হতাশা ব্যক্ত করেন। পরবর্তীতে এক প্রশ্নের উত্তরে তিনি উল্লেখ করেন যে প্রথম দিন থেকে প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে তিনি বারংবার সরকারকে অনুরোধ করেছেন, তবে সরকার অনুরূপ সংস্কারের বিষয়ে সত্যিকার অর্থে সিরিয়াস নয় বলে তিনি উল্লেখ করেন। মানে আপনি অবস্থাটা দেখেন, অথচ কিন্তু 10টা সংস্কারের মধ্যে 6টা কিন্তু অলরেডি রিপোর্ট দিয়ে দিয়েছে আরো 2-3 মাস আগে, সংস্কারের ইয়াতে কিন্তু দিয়ে দিয়েছে আরো আগে। তবে উনি চাচ্ছে উনি যেহেতু ইন্ডিয়ার এজেন্ট, ইন্ডিয়া ওই জিনিসগুলো চায়, সো উনি যদি এটাতে ইনভলভ থাকে তাহলে তো উনি ওনার চয়েস মতো লোক দিতে পারবেন। হ্যাঁ, এই জন্য উনি চাচ্ছে যে আর্মির মধ্যে। বাট কথা জিনিস হচ্ছে এটা কিন্তু আর্মির মানে জব ডেসক্রিপশন জুরিডিকশনের পড়ে না, তাদের চার্টার অফ ডিউটির মধ্যে এটা পড়ে না। সো উনি এটা দাবি করতেছেন সরকার কি সিদ্ধান্ত নিবে, কি সংস্কার করবে, এটা সেনাবাহিনীকে জানাই করতে হবে। সরকারের এমন কোনো দায় পড়ে নাই, তাই না? একটা পয়েন্ট বলবো যে করিডোরের ব্যাপারে যেটা আমি আসছি। হ্যাঁ, উনি এই পয়েন্টটা বলছেন যে আমার ধারণা কি জানেন তো, ওনার এই ক্ষোভ বা বডি ল্যাঙ্গুয়েজ বা যা কিছু সবকিছু হচ্ছে ওই যে নিরাপত্তা উপদেষ্টা যে খলিল সাহেবকে কেন্দ্র করে। মানে উনি এক ধরনের অফেন্ডেড হয়েছেন খলিল সাহেবকে নিরাপত্তা উপদেষ্টা বানাই দেওয়ার পরে, এবং প্লাস ওই যে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ডিফেন্স দেখার দায়িত্ব দেওয়ার পরে। এবং মানবিক করিডোরের ব্যাপারটা নিয়ে একটু বলে তারপর আপনার কাছে আসি যে উনি বলছেন যে মানবিক করিডোরের মধ্যে স্পর্শকাতর ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বর্তমান সরকারের নেই বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন শুধুমাত্র একটি নির্বাচিত রাজনৈতিক সরকারই যথাযথ পদ্ধতি অনুসরণ পূর্বক এরূপ সিদ্ধান্ত নিতে পারে। তিনি আরো বলেন যে করিডোর বিষয়ে সরকার কি ভাবছেন বা একটি জাতিকে প্রক্সি ওয়ারের দিকে ঠেলে দিচ্ছেন কিনা এই প্রশ্ন রাখেন, এবং তিনি স্পষ্ট ভাবে বলেন দেয়ার উইল বি নো করিডোর। এই যে অডাসিটি, এই যে ধৃষ্টতা, মানে এটা কোনোভাবে সরকার কি সিদ্ধান্ত নিবে, আমি দিচ্ছি আপনাকে, সরকার কি সিদ্ধান্ত নিবে, এটা এই যে কথাটা বলা, এটা যে কত বড় অবাধ্যতা এবং এটা হচ্ছে আপনার প্রফেশনাল কোড অফ কন্ডাক্টের সুস্পষ্ট লঙ্ঘন। এবং আমি আপনার কাছে ক্লু দিই, সরকারের এই প্রসঙ্গটা যেটা তিনি বলছেন যে মানবিক করিডোরের বিষয়টা, এই বিষয়টা কিন্তু আসলে এখানে প্রথম উত্থাপন করে হচ্ছে আমাদের ভারতপন্থী যেই পররাষ্ট্র উপদেষ্টা আছে তৌহিদ হোসেন। তিনি বলে ফেলছেন যে রাখাইনে মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত বাংলাদেশের, কিন্তু এই নীতিগত সিদ্ধান্ত কোথায় নিয়েছে, কারা নিয়েছে, এই জাতীয় কোনো তথ্য কিন্তু আর পাওয়া যায়নি। পরবর্তী দিনই অর্থাৎ এই তৌহিদ হোসেনের এই বক্তব্যের দিনই বা পরদিনই প্রেস সচিব বলেছেন যে রাখাইনে মানবিক করিডোর স্থাপন নিয়ে সিদ্ধান্ত হয়নি। অর্থাৎ এটা যে তৌহিদ হোসেনের যে রুট, সেই রুটের একটা অ্যাডভাইস থেকে যেটা হয়েছে এটা মোটামুটি ক্লিয়ার। আপনি একটু বলেন যে এইভাবে ধরেন মানবিক করিডোর বা এটা নিয়ে যদি আপনার আপত্তি থাকে, বিং এ আর্মি চিফ, যেহেতু যে পরিস্থিতি হোক আপনি একটা ঝুঁকি নিয়েছেন 5ই আগস্টে, আপনি কথা বলেন না কেন? আপনি কথা তো বলতে পারেন। যদি কথা হয়েছে তিন বাহিনী প্রধান সহ উপদেষ্টার সঙ্গে ডক্টর ইউনূস সাহেব বৈঠক করেছেন, কিন্তু আপনি এভাবে বলতে পারেন কিনা? আপনি কি শুনি যে কোড অফ কন্ডাক্ট কি বলে? আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে ওনার সাথে যে 3 বাহিনী সহ যে কনফারেন্সটা হয়েছিল ওখানে কিন্তু এই মানবিক করিডোর নিয়ে কথা হয়েছে। ওখানে সেনাপ্রধান বলেছেন যে এই মানবিক করিডোর দেওয়াটা নিয়ে উচিত হচ্ছে আমাদের যারা স্টেক হোল্ডার তাদের সাথে একটা কনফারেন্স করা, করা। হোয়ার ইজ হিজ রাইট? আমি মনে করি সরকারের এই করিডোর দেওয়ার ব্যাপারে আর্মির সাথে একটা আগে থেকে কথা বলে নেওয়া ঠিক আছে, ডিসিশন উইল বি টেকেন বাই গভর্নমেন্ট। বাট কথা হচ্ছে এর পরবর্তীতে আমি যেটা শুনেছি উনি বলেছে যে
এটার বিষয়ে একটা স্টাডি আছে, লেফটেন্যান্ট জেনারেল শাহিন যে এডিসি কমান্ডার, উনি একটা প্রেজেন্টেশন দিবেন, ওনারা শুনবেন। এটা দেওয়ার জন্য বোধহয় খলিলুর রহমান এবং প্রফেসর ইউনূস করেছে কিনা আমি জানি না, বাট সরকারকে করবে এবং এটা নিয়ে একটা ডিসকাশন হবে। উনি ওটার পক্ষে বিপক্ষে কিছুই বলেন নাই, এবং এটার জেরে কিন্তু আজকে যে সন্ধ্যার দিকে খলিলুর রহমান কিন্তু একটা প্রেস ব্রিফিং এ বলেছেন যে সেনাবাহিনী এবং আমরা একই পেসে আছি, এবং উনি জাস্ট দরবারে গিয়ে উনি জাস্ট এটাকে উল্টায় দিলেন। মানে যে কথাগুলো বললেন এটা অ্যাকচুয়ালি উনার জুরিসডিকশনের মধ্যে পড়ে না। একটা হচ্ছে উনি করিডোর দিবে কি দিবে না, এটা হচ্ছে সরকারের এখতিয়ার, ক্যাবিনেটের এখতিয়ার। উনি তো ইজ নট এ মেম্বার অফ করিডোর, আর উনি মেম্বার অফ করিডোর ক্যাবিনেট কখনো যুদ্ধ অবস্থায়, বাংলাদেশে এখন পর্যন্ত যুদ্ধ অবস্থা নাই। 20 মে 2025 তারিখ রাতে অনুষ্ঠিত সভায় এর পূর্ব রাতে সেনাভবনে কোনো গোপন সভা হয়েছিল কিনা এই বিষয়ে তিনি সরকার কর্তৃক জিজ্ঞাসিত হন বলে সেনাপ্রধান উল্লেখ করেন। এ প্রেক্ষিতে তিনি বলেন যে সেনাপ্রধান যে কোনো সময় অর্পিত দায়িত্বের খাতিরে সভা আয়োজন করতে পারেন এবং সেনাপ্রধানকে যে সাংবিধানিক অধিকার দেওয়া আছে তাতে করে তার কোনো ষড়যন্ত্রমূলক সভা করার প্রয়োজনীয়তা নেই। যে কোনো সময় সভা আহ্বান করতে পারে সেনাপ্রধান? না, অবশ্যই সেনাপ্রধান যে কোনো সময় করতে পারে, বাট কথা হচ্ছে এই বর্তমান পরিস্থিতিতে যখন উনি আওয়ামী লীগের নিষিদ্ধ চান না, মডারেট আওয়ামী লীগ চান, অলরেডি বিভিন্ন জায়গাতে হচ্ছে, সরকার তো তাকে জিজ্ঞেস করবেই। কারণ এখন পর্যন্ত তার যে জেনারেল গুলা যারা আছে গুমখুনের সাথে, এদেরকে কারো সান্ডার করে নাই, কিছু লোককে বিদেশে পালা যেতে সাহায্য করছে। সো এই সিচুয়েশনে সরকার তাকে জিজ্ঞেস করবে, এটা খুবই স্বাভাবিক। উনি অ্যাকচুয়ালি এই জিনিসটা বলে দলে টানার চেষ্টা করছে যে আমি তোমাদের লিডার, আমাকে ডাউট করতেছে সরকারের কাছে খেপায় দেওয়ার চেষ্টা করতেছে। আসলে দেখেন যে মানে বিষয়টা হচ্ছে যে ধরেন গত 1-1.5 মাস ধরে যে একটা টেনশন চলতেছে বা গত 15 দিনে যে টেনশনের মাত্রাটা বেশি, এটা মোটামুটি অফ দ্য রেকর্ড মানে সোশ্যাল মিডিয়া বা কানাঘুষা সবার কাছে স্পষ্ট, মানে সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবী বাংলাদেশে। তো এরকম একটা সময়ে রাতের বেলায় আপনার যেখানে ধরেন ক্যান্টনমেন্টের অফিস শুরু হয় সকাল 7:30টায় না, সেখানে রাতের সকালে পিটি শুরু হয় আরো আগে, পিটি শেষ হয় 1 ঘন্টা, তারপর আবার 1 ঘন্টা ব্রেক হয়, তারপর সেকেন্ড পিরিয়ড। আমার মনে হয় এরকম একটা রুল আছে না যে 8টা 8:30টার মধ্যে লাইট অফ হয়ে যাবে, সবাই ঘুমাইতে চলে যাবে, কারণ ভোরবেলা উঠতে হবে। তো এরকম একটা ট্রেনিং একাডেমিতে যেগুলোতে ট্রেনিং একাডেমিতে কিন্তু ধরেন রাতের এরকম একটা সেনসিটিভ মোমেন্টে আপনি যদি রাত 10:30 থেকে 12:30 পর্যন্ত বৈঠক করেন, তো আমরা এটা তো নিউজ আইটেম রে ভাই, বাংলাদেশের পত্রিকা করবে না সাহসের অভাবে, আমরা তো করতে পারি। তো যাই হোক, তিনি বলছেন যে বাংলাদেশ সেনাবাহিনী দেশ ও জনগণের কোন রকম ক্ষতি হয় এমন কোনো কাজ করবে না এবং কাউকে এমন কোনো কাজ করতে দেবে না। ভালো, কিন্তু আমরাও ধরেন আপনি ভারতের পক্ষে বা হাসিনার পক্ষে করবেন, একদম ক্লিয়ার বাংলা কথা, আপনিও দিবেন না, আমরা ওইটা হইতে দিব না ইনশাআল্লাহ। উনি অ্যাকচুয়ালি মানে সরকার মানে উনি এটা ক্লিয়ার। আমি কনক ভাই 28 বছর চাকরি করছি, এখনো বহুত অফিসার আছে যাদের সিওটিও ছিলাম, আন্ডারে ছিল, আছে। আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে উনি যদি ক্ষমতা ব্যবহার করার একটা চেষ্টা করে, ইট উইল ফেল। এবং দেখেন অনেকগুলা আওয়ামী লেসপেন্সার ইউটিউব চ্যানেল টাইপ এরা বলার চেষ্টা করতেছে যে জেনারেল ওয়াকারকে নাকি মেরে ফেলার একটা প্ল্যান হচ্ছে, এগুলো সব বুলশিট। জাস্ট খালি ওনাকে একটু টেনশনে রেখা যে আমি তাড়াতাড়ি আমি তো নিজে হবো, আমি যাতে ক্ষমতা নিয়ে যাই। একটা বাংলাদেশে এখন রাজনীতি তার সঠিক পথ বা গন্তব্য হারিয়ে ভুল পথে এগুচ্ছে, এমনটি নেটিজেনরা মনে করছে। বিভিন্ন সংস্থার পক্ষ থেকে প্রফেসর ইউনূসের উপর চাপ আসতে শুরু করছে, এবং প্রফেসর ইউনূস যখন রাষ্ট্রীয় ক্ষমতায় বসে আছেন তখন তার অর্গানগুলো ঠিকমতো কাজ করছে না, তাকে সহযোগিতা করছে না, তাকে ব্যর্থ করার জন্য বিভিন্ন মহল চেষ্টা করছে। এইরকম তথ্য ইতিমধ্যে বিভিন্ন ফোরাম থেকে আসতে শুরু করেছে। সাম্প্রতিক সময় আমরা দেখেছি আমাদের বেশ কয়েকজন সাংবাদিক যারা গঠনমূলক সমালোচনা করেন কিংবা সত্যিকার অর্থে দেশপ্রেমিক, তারাও বিভিন্ন ব্যক্তির উপর আঙুল তুলেছেন ষড়যন্ত্রে। আবার পাশাপাশি আমরা দেখলাম ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ অঞ্চলের মেয়র বা প্রশাসক, এই দুটো পদ নিয়ে লড়াই চলছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং সাদিক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনের মধ্যে। শেষ পর্যন্ত হাইকোর্ট রিট খারিজ করে দেয় আমাদের ইশরাক হোসেনের শপথে আর কোনো বাধা নেই এমন তথ্য এসছে। পাশাপাশি এটিও আসছে ইশরাক হোসেন শিগগিরই শপথ নিতে পারছে না, তার সামনে আরো বাধার দেয়াল আছে। সবকিছু মিলে বাংলাদেশ কোথায় যাচ্ছে, কোন দিকে যাবে, চলুন সেই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আপনাদের জানাবো। প্রিয় দর্শক, 54 বছরও একটি দলকে খুঁজে পেলাম না যাদের হাতে দেশটাকে তুলে দিয়ে আমরা একটু শান্তিতে ঘুমোতে পারবো। আস্থা রাখার মতো একজন নেতাকেও খুঁজে পেলাম না যারা দুর্নীতি লুটপাট বন্ধ করে দেশটাকে সোজা পথে পরিচালিত করবেন। পেয়েছিলাম এমন একজনকে, তিনি আমাদের জিয়াউর রহমান, কিন্তু তাকেও অকালে আমরা হারিয়েছি। আজ 54 বছর পর মনে হচ্ছে আমরা 54,000 মাইল পেছনে চলে গেছি, কিন্তু আমরা দেখছি পৃথিবী এগিয়ে গেছে 54 লক্ষ মাইল সামনে। 18-20 কোটি মানুষ আছে এই দেশে, কিন্তু একজনও কি দেশপ্রেমিক নেই? এই দেশ প্রতি সেকেন্ডে একজন রাজনীতিকের জন্ম দেয়। পাড়ার মহল্লায় মূর্খ বেয়াদব গুন্ডা মাদক সেবী মাদক বিক্রেতারা এখন আমাদের নেতা, তাদের পেছনে আমাদের স্লোগান তুলতে হয়। তাদের পেছনে ঘুরছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাদের মেধাবী আমলা, পুলিশ, সেনাবাহিনী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিচারক, সবাই।
আমাদের তরুণ বিজ্ঞানীরা সৃষ্টি কিংবা উদ্ভাবন বাদ দিয়ে তারা শর্টকাটে এখন বড়লোক হতে অর্থের পেছনে ছুটছে। আমাদের মেধাবী ছাত্ররা দেশের চেহারা না পাল্টে নিজের ভাগ্য পাল্টাতে ব্যস্ত। পাড়ার দোকানি যে চা বিক্রি করে সেখান থেকে যে রাজনীতিটা শুরু হয় সেটা বঙ্গভবন কিংবা গণভবনেও চর্চা হয়। এই দেশে মেধার চর্চা হচ্ছে না। যে দেশে সকাল হলেই মসজিদ বা বক্তব্য থেকে কোরআনের আয়াত ভেসে আসতো, সেই দেশে এখন রাজনীতির গালাজ চর্চা হয়। প্রিয় দর্শক, সেই দেশটিতে এখন আমরা বসবাস করছি। এটি আজকে আমার ফেসবুকের একটি পোস্ট ছিল, আমি যেটি আপনাদের একটু হলেও পড়ে শোনালাম। প্রথমে আমরা আসছি ইশরাক হোসেনের মামলা ইস্যুতে, তারপর আমরা চলে যাব প্রফেসর ইউনূস, মানে আমাদের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী, দুঃখিত, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ থেকে বিদায় নিচ্ছেন এই প্রসঙ্গে। প্রথমে আমরা যে খবরটি পেলাম সেটি হলো আজকে হাইকোর্টে যে আবেদনটি করা হয়েছিল ঢাকার দক্ষিণের একজন সিটিজেন, তিনি ইশরাকের শপথের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছিলেন, রিট করেছিলেন এবং সেটি খারিজ করে দিয়েছে আমাদের হাইকোর্টের দুজন বিচারপতি। এরপর আমরা দেখলাম সেই আবেদনকারীর পক্ষে তার আইনজীবী সরাসরি গণমাধ্যমে কিছু বক্তব্য তুলে ধরেছে। সেখানে বলেছেন এই রায়টির পক্ষপাতদুষ্ট হয়েছে কারণ বার কাউন্সিলের যিনি প্রেসিডেন্ট বা ইশরাকের পক্ষে যারা এই আইনজীবীরা ছিলেন তাদের পক্ষ থেকে বিচারকদের হুমকি দেওয়া হয়েছে, বলা হয়েছে যদি ইশরাকের পক্ষে রায় না আসে তবে তাদেরকে আর বিচারকের চেয়ারে বসতে দেওয়া হবে না। এই বিষয়টা কতটুকু সত্য কি মিথ্যে, চলুন আমরা তার মুখ থেকে এক নজর শুনে আসি। আদালত তাদের আসন গ্রহণ করেন এবং এই মামলাটি শুনানি আদেশের জন্য উত্তোলন করা হয়। তখন মহামান্য আদালত তাদের একটি অভিব্যক্তি ব্যক্ত করেছিলেন যে তারা সংক্ষিপ্ত সময়ের জন্য একটি রুল দিতে চান এবং সেই অন্তর্বর্তীকালীন সময়ের জন্য তারা একটি স্ট্যাটাস কো অর্থাৎ স্থিতাবস্থা আদেশ দিতে চান। এবং আপনারাও অনেকে গতকালকে আদালতে উপস্থিত ছিলেন, অনেক বিজ্ঞ আইনজীবীও ছিলেন, কিন্তু এরপরে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা আপনারা নিজেরা প্রত্যক্ষ করেছেন। সেখানে জনাব ইশরাক হোসেনের পক্ষে যে আইনজীবীরা ছিলেন তারা সেখানে তখন আদালতকে এক ধরনের আনডিউ প্রেশার দেওয়ার একটা চেষ্টা করেছেন। এবং আজকে যখন আদালতে আদেশের জন্য দিন ধার্য ছিল, আদালত শুরুতে উঠেই তারা জনাব যিনি বারের সভাপতি ছিলেন তাকে ডেকে নিয়েছেন এবং ডেকে নিয়ে যিনি এই বেঞ্চের কনিষ্ঠতম বিচারপতি ছিলেন বিচারপতি জনাব দেবাশিস রায়চৌধুরী, তিনি সরাসরি বারের সভাপতিকে ডেকে বলেছেন যে গতকালকে তারা কোর্ট থেকে নেমে যাওয়ার সময় বারের সভাপতি যাকে রিপ্রেজেন্ট করছিলেন তাদের সাইড থেকে এমন একটি বাজে আলাপ করা হয়েছে যেটা একটা ভীতি সঞ্চারের মতো অবস্থা তৈরি হয়। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে এই মামলায় যদি রুল দেওয়া হয় তাহলে কোর্টে আর বসতে দিব না। কোর্ট আজকে আদেশ দেওয়ার শুরুতেই এই বিষয়ের অবতারণা করেছেন, যে বিষয়টি আপনারা লক্ষ্য করেছেন। এরপরে কোর্ট আজকে ডিটেইল তাদের লিখিত অর্ডার সেটি পাস করেছেন এবং অর্ডার পাস করে শুধুমাত্র লুকাস স্ট্যান্ডার্ড গ্রাউন্ডে এই আজকের রিটটি খারিজ করেছেন বলে কোর্ট অভিমত ব্যক্ত করেছেন। আমরা ইতিমধ্যে আমাদের ক্লায়েন্টের সাথে কথা বলেছি। আমাদের ক্লায়েন্টের ইনস্ট্রাকশন হচ্ছে আমরা উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার থাকবে, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না। এটি হচ্ছে আমাদের অভিমত। দর্শক, আমি এই আইনজীবীর বক্তব্যে যেটা বুঝতে পারলাম, ইশরাক শিগগিরই শপথ নিতে পারছেন না, যদিও উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী 26 তারিখের মধ্যে শপথ নিতে হবে, কিন্তু আজকের মধ্যেই যে হাইকোর্ট রায় দিয়েছে সেই রায়ের কপি বা নকল তুলে এটা উচ্চ আদালতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এটি আপিল করা হচ্ছে যাতে ইশরাকের শপথ বিষয়ে যে রায়টি এসছে এটি স্থগিত করা হয়। তার মানে এইটুকু বলতে পারি শিগগিরই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন শপথ নিতে পারছেন না, এটি আরেকটি আইনি বাধার মুখে পড়ল। অর্থাৎ এক বাক্যে বলতে পারি যে বড় ফ্রেমে এখন লড়াই শুরু হয়ে গেছে, একদিকে বিএনপি একদিকে অন্তর্বর্তীকালীন সরকার। শেষ পর্যন্ত এই ম্যাচে কে জিতবে? একটা জিনিস ভালো লেগেছে যে শেখ হাসিনার আমলে আমরা দেখেছি যে শেখ হাসিনা তার ঘর থেকে বা অফিস থেকে যেই রায় লিখে দিতেন আমাদের বিচারকরা তাই বলতেন, কিন্তু প্রফেসর ইউনূসের আমলে এটি আমরা খেয়াল করলাম যে প্রফেসর ইউনূসের সরকারের বিরুদ্ধে রায় যেতে পারে, কিন্তু এটি বিএনপির আমলে বা অন্যান্য কোনো দল যদি ক্ষমতা আসে আমার মনে হয় যে এই সিস্টেমটা থাকবে না, হয়তো এটা আবার পরিবর্তন হয়ে যাবে। আর দ্বিতীয়ত বিচারকরা যে কথাটি বললেন যে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, এটা অনেক বড় গর্হিত অপরাধ। আমি মনে করি এই বিষয়টিকে খুব জোরে সোরে যারা এই কাজের সাথে সম্পৃক্ত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা জরুরি। এখন আপনারা এই বক্তব্যে যেটা বুঝলেন সেটি হলো ইশরাক হোসেন হাইকোর্টে তার যে মামলাটি ছিল এটি খারিজ হয়ে গেছে, তাকে শপথ না দেওয়ার ব্যাপারে। এখন তারা আবার যাবেন উচ্চ আদালতে, সেখানে তারা আপিল করবেন। আজকের মধ্যে আপিল করার কথা, আজকে না হলেও আগামী রবিবার আপিল হবে। পরবর্তী আপিল ডিভিশন কি সিদ্ধান্ত নেয় তার উপর ইশরাকের ভাগ্য ঝুলে গেছে, এই বিষয়টি আপনারা ক্লিয়ার। কিন্তু এটার সঙ্গে আরো দুটো বিষয় আছে। ইশরাক হোসেন দুটো বিষয় তুলেছেন। এক, যদি আদালতের রায় তার পক্ষে আসে তারপরও তারা অন্তর্বর্তীকালীন সরকারের দুজন উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ আহমদ সজীব ভুইয়ার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবেন তাদের পদত্যাগের দাবিতে। আজকে মৎস্য ভবন, কাকরাইল সহ ঢাকার এই গুরুত্বপূর্ণ জোনগুলোতে ইশরাকপন্থীরা বা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করছেন, তারা সমাবেশ করছেন, রাস্তা বন্ধ করে দিয়ে তারা সেখানে স্লোগান তুলছেন এই দুই উপদেষ্টার বিরুদ্ধে। এবং ইশরাক হোসেনের পক্ষ থেকে বলা হচ্ছে এই দুই উপদেষ্টা তাদের শপথ ভঙ্গ করেছেন এবং তারা নির্দলীয় সেজেও তারা এনসিপির পক্ষে কাজ করছেন এবং দ্রুত তাদের পদত্যাগ করতে হবে। যতক্ষণ তারা পদত্যাগ না করবেন
এই আন্দোলন অব্যাহত থাকবে। ইতিমধ্যে সার্জিস আলম তার ফেসবুক পেজে পোস্টে লিখেছেন, যদি মফ করে হাইকোর্টের রায় পরিবর্তন করা যায় তাহলে এই হাইকোর্ট দিয়ে কি হবে, এরকম একটি কথা লিখেছেন। অর্থাৎ বিএনপি যে আন্দোলনটা করছে এটাকে সার্জিস আলম বলছেন একটি মফ, এবং এই মফের মাধ্যমে এই রায় পরিবর্তন করা হয়েছে, ঠিক এই বিষয়টি সার্জিস আলমের পোস্টে বোঝা গেছে। আবার আমরা গতকালকে দেখেছি আমাদের ছাত্ররা তারা নির্বাচন কমিশন ঘেরাও করতে গিয়েছিলেন, এবং আমরা ড্রোন ফুটেজ বা বিভিন্ন টেলিভিশনের ফুটেজে দেখলাম হাতে গোনা অল্প কিছু ছাত্র সেখানে উপস্থিত হয়েছে। একটি বিষয় প্রতীয়মান হয়েছে যে গত 17 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে লক্ষ লক্ষ ছাত্ররা আমাদের এই ছাত্রদের আহ্বানে রাস্তায় নেমে এসে আজ তাদের ডাকে কেউ আসছে না। তার অনেকগুলো কারণ আছে, তার অনেকগুলো ব্যাখ্যা বা কারণ আছে। এক, যখন এই ছাত্ররা হঠাৎ করে নিজেকে একটু বড় কিছু ভাবতে শুরু করেছে, আমাদের প্রিয় সার্জিসরা যখন নিজেরা দায়ের চেয়ে বলে না, দায়ের চেয়ে আসারি বড় একটা কথা আছে না, তো পাটার চেয়ে কুতা বড়, এরকম কিছু কথা আছে, তারা হঠাৎ করে এই জনপ্রিয়তা আসলে সহ্য করতে পারছিল না। তাদের মধ্যে এমন একটা ভাব তৈরি হয়ে গেছে যে তারা দেশের মন্ত্রী এমপি হয়ে গেছে, এবং তারা এটা ভাবতেও শুরু করেছিল, রীতিমতো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা শুরু করেছিল। মানে তারা নিজেদের প্রয়োজনের একটা ক্যাটাগরি তৈরি করেছে যে আমাকে অমুক অমুক প্রয়োজন, অমুকের বাইরে কাউকে আমরা তোয়াক্কাই করবো না, এমন একটা ব্যাপার তৈরি করেছে। মানে যার মাথা তেল আছে তাদের মাথা তেল দিচ্ছে, যাদের মাথা তেল নেই তাদেরকে ছুঁয়ে দেখছে না, এরকম একটা অবস্থা। তো আজকে তারা বুঝতে পেরেছে যে তাদের জুলাই অভ্যুত্থানের যে বিপ্লবীরা, আমাদের জীবন্ত কিংবদন্তিরা, তারা ক্রমান্বয়ে পচে গেছে, তাদের জনপ্রিয়তা হারিয়ে গেছে, গ্রহণযোগ্যতা ক্রমান্বয়ে তাদের কমে গেছে। তাদের পেছনে বিএনপি বা জামাত না থাকলে তারা যে শূন্য, এটা আবার প্রমাণ হয়েছে গতকালকে আগারগাঁওতে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে আমরা সেটা দেখলাম। এতদিন তাদের পেছনে বিএনপি বা জামাত উপস্থিত থাকায় সবসময় মনে হচ্ছে তাদের অনেক জনপ্রিয়তা, তাদের তাকে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়। আজকে বিএনপি তো নাই, জামাতও তাদের পাশ থেকে সরে গেছে, কারণ এরাই প্রশ্ন তুলেছিল জামাত ৭১ বিরোধী, পাকিস্তান পন্থা, আবার এরাই জিয়াউর রহমানকে কটাক্ষ করছে, এরাই বিএনপিকে কটাক্ষ করছে। আজকে তারা তাদের পরিণতি দেখতে পাচ্ছে নিজের চোখে। আমার কেন যেন মনে হয় সারা বাংলাদেশের এনসিপি সকল ভোটারকে এক করলেও তারা একটি আসনে বিজয় লাভ করতে পারবে না। হয়তো আমার এই কথাটি শুনলে হাসনাত, সার্জিস বা নাহিদদের কষ্ট লাগবে যে মাসুম ভাই, আমাদের বড় ভাই কথাটা কি বললেন। আপনাদেরকে আমরা চোখে যে একটা কালো পর্দা পড়েছে এটা খুলে দিতে চাই। আপনাদের যে কথাগুলো, আপনাদের এই কথাগুলো জুলাই অভ্যুত্থানের বিপ্লবীদের কথা না। আপনারা এখন যে কথাগুলো বলছেন জাতিকে বিভক্ত করার জন্য বলছেন, এখান থেকে ফিরতে হবে। যদি আপনাদের পেছনে যেটা বললাম জামাত কিংবা বিএনপি না দাঁড়ায়, আপনাদের অস্তিত্ব থাকবে না। আগামী দিন আপনারা, এখন পর্যন্ত অনেকে মনে করছে বলে আপনারা 2-400 লোক পাচ্ছেন, আগামী কয়েক মাসের মধ্যে আপনারা নিজেরা নেতা থাকবেন, কিন্তু পিছনে আপনার পরিবারের 4-5 সদস্য ছাড়া কাউকে পাবেন না। ইভেন আপনার পরিবারের 5 জন সদস্য থাকলে 2 জন, একজন বিএনপি থাকবে, একজন জামাতে থাকবে, পিঠ বাঁচানোর জন্য। মানে আপনাদের পিঠ বাঁচানোর জন্য তারা সেফ পয়েন্টে থাকবে, হয়তো বাকি 3 জন আপনাদের পিছনে ঘুরবে। এরাই হবে আপনাদের নেতা কর্মী। এই দেশের জনগণ আপনাদের উপর ভরসা রেখেছিল, কিন্তু আপনারা সেই ভরসার জায়গাটাকে ধরে রাখতে পারেননি। আপনারা আপনাদের মাহফুজ আলম, তার উপর বোতল মারলে সরাসরি সে নির্দেশ দেয় অমুক ছাত্রদেরকে বের করে দেন, অমুক আমাকে মেরেছে, প্রমাণ, তথ্য প্রমাণ ছাড়া। এই যে আপনাদের অতিমাত্রায় বড় হওয়া বা আপনাদেরকে নিজেদের অহংকারী করে ফেলা বা নিজেকে ভিন্ন কিছু ভাবা, এটা আপনাদের কতটুকু ক্ষতি করেছে বুঝতে পারবেন। তবে আমার কেন যেন মনে হয় এনসিপি হয়তো আগামী দিনে রাজনীতি করবে না, কারণ তারা যে পরিমাণ টাকা পয়সার মালিক হয়ে গেছে, এই টাকাগুলো নিয়ে তারা সব দেশের বাইরে চলে যাবে, অজস্র টাকার মালিক হয়ে গেছে। তো এখানে একটা সমস্যা হলো কি, বিএনপি আর এনসিপির মধ্যে বিরোধটা কেন আমি একটু বলি। বিএনপির নেতাকর্মীরা সারা দেশে তো মোটামুটি টেম্পো স্ট্যান্ড খুলে বসছে। আমার দল তো নিজে বলতে ভালো লাগে আর কি, আমার দল চাঁদাবাজির দিকে মোটামুটি এখন মহা উৎসব চলছে। কিন্তু নেতারা যারা মন্ত্রী হলে একটা পতাকা পেতেন, একটা গাড়ি পেতেন, হ্যাঁ, বড় বড় প্রকল্প নিয়ে বড় বড় অর্থ ভাগ বাটোয়ারা করতে পারতেন, তো নেতারা আসলে একটু হতাশ। সারা দেশে মাঝারি সাইজের নেতারা তো কামাই করতেছেন চাঁদাবাজি করে, কিন্তু নেতারা যারা এমপি মন্ত্রী হবে তারা পাচ্ছেন না, তারা নির্বাচন করতেছে। আর যেহেতু এনসিপি কোনো দল ছিল না, হঠাৎ করে বিপ্লব করে তারাও আবার 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে, তাদের সমন্বয়টা অনেক টাকার মালিক হয়ে যাচ্ছেন। সবাই না, আবার বলছি সবাই না, এর মধ্যে কিছু ভালো আছে। কেউ বিএনপি আসলে সহ্য হচ্ছে না, কারণ বিএনপি আওয়ামী লীগ মনে করে এই দেশটাকে তারাই লুটবে সারা জীবন, 5 বছর এরা 5 বছর এরা। মাঝখান দিয়ে এই গত 8-9 মাসে আবার এনসিপি ঢুকে যাওয়ায় তাদের ভাগটা কমে যাচ্ছে, তাই তারা একটু হতাশ। আর জামাত যেহেতু লুটপাট করে না, তারা একটু আদর্শিক রাজনীতি করে, জামাত চিন্তা করতেছে ওরা দুজন কামড়াকামড়ি করুক, আমাদের ভোট পারুক, আগামী নির্বাচনের জন্য আমাদের সিল মারা লোকটা বেড়ে যায়, এরা কামড়াকামড়ি করুক। তো এতদিন এনসিপি কে পেছন থেকে লোকবল সাপোর্ট দিয়েছিল জামাত শিবির, তো জামাত শিবির সরে গেছে মাহফুজ বা নাহিদদের বক্তব্যের কারণে। এখন তারা একটা কর্মসূচি দিয়ে ভেউ করতেছে, কিন্তু তারা বুঝতেছে তাদের অবস্থা কোথায়। আগামী দিনে তারা আরো বুঝবে। ধরেন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এই রায়গুলো বিচারকরা কখন একটু মোটিভেশন হয় বা একটু মানে পার্সিয়াল হয় জানেন, যখন কেউ বুঝতে পারে আগামী দিনে ওই দলটা ক্ষমতায় আসবে, তখন বিচারক চিন্তা করে কোন রায় দিয়ে কোন বিপদে পড়ি। অতএব আগামী দিনে যারা চেয়ারে বসবে তাদের পক্ষেই আমার আনুগত্যটা প্রকাশ করি, এরকম হতে পারে। আমি বলছি না যে এরকম রায় বাংলাদেশে বিচারকরা দিচ্ছে, আমি আবার আদালত অবমাননার মামলা খেতে রাজি না, বাকিটা আপনারা বুঝিয়ে নেবেন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দেবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।